আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি কিংবা এই বস্তুটিকে যদি আমি এই তলের সাপেক্ষে একটা উচ্চতায় রেখে দিই তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি অর্জিত হবে। এমনকি এই বক্সটির মধ্যে যে স্প্রিংটি রয়েছে সেটাকে সংকুচিত করার ফলে এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। যদি আমি স্প্রিংটাকে তার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে দিই তাহলে কি হবে, এই সঞ্চিত শক্তিটা অ্যাকচুয়ালি গতিশক্তিতে রূপান্তরিত হবে, যার কারণে এই কাগজের বলটি উড়ে চলে গিয়েছে। ঠিক সিমিলার একটা ঘটনা ঘটতে দেখা যাবে যদি আমি এই রাবারটিকে টেনে ধরি, এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে। আমাদের পরমাণু নিউক্লিয়াসে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস সিস্টেম, এখানেও একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি থাকে প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনের। এমনকি এই ক্যাপাসিটরটাকে যদি আমি একটা ভোল্টেজ সোর্স অর্থাৎ ব্যাটারির সাথে যুক্ত করে দিই তাহলে এর মধ্যেও একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত হবে। এই বিভিন্ন ধরনের সঞ্চিত শক্তি, স্থিতিশক্তি বা বিভব শক্তি নিয়ে আজকে আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ সুহাইব সিনা নহিন, পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। সকলকে স্বাগত জানাচ্ছি রম্বস ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনে। সো এভরিওয়ান, লেটস টেক আ ডিপ ডাইভ ইনটু পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, বিভব শক্তির সংজ্ঞাটা এইরকম যে আমরা যদি কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থা পরিবর্তন করে নতুন কোনো একটা অবস্থান বা অবস্থায় নিয়ে যাই তাহলে বস্তুটার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি হয়, এটাকে আমরা বিভব শক্তি বলি। এমনকি বস্তুর অন্তঃস্থিত যে অণুসমূহ রয়েছে তাদের পারস্পরিক অবস্থানের পার্থক্যের কারণে বা পারস্পরিক অবস্থানের পরিবর্তনের কারণেও কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হতে পারে। আমরা বস্তুর অবস্থান বা অবস্থা পরিবর্তনের জন্য বাহ্যিক বল দ্বারা কিছু পরিমাণ কাজ করছি এবং সেই সমপরিমাণ শক্তি বস্তুর মধ্যে জমা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি বিভব শক্তি। যেমন আমরা অনেকেই সবাই জানি বলতে গেলে যে একটা এম ভরের বস্তুকে আমি যদি এইচ হাইটে নিয়ে যাই তাহলে বস্তুটার মধ্যে এমজিএইচ পরিমাণ বিভব শক্তি জমা হয়। এটাই মিন করে যে আমি বস্তুটাকে যদি আমার মুক্তভাবে পড়তে দেই তাহলে ও একই পরিমাণ কাজ করে আগের অবস্থানে ফিরে আসতে সক্ষম, কারণ কি ওর মধ্যে এমজিএইচ পরিমাণ শক্তি জমা হয়েছিল। একইভাবে আমি এই ব্লকযুক্ত স্প্রিংটাকে তার স্বাভাবিক সাম্যাবস্থান থেকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সরণ করি, আমি বাহ্যিক একটা বল দিয়েছি এক্সটার্নাল ফোর্স, তার এগেনস্টে ওর নিজস্ব প্রত্যয়নী বল থাকবে, স্প্রিংয়ে যে প্রত্যয়নী বল, স্থিতিস্থাপক বল, তার কারণে সে আগের অবস্থায় ফিরে যেতে যাবে। আসলে আমি যখন ওকে এই এক্স পরিমাণ সরণ করতেছি আমি অ্যাকচুয়ালি ওর উপরে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ কাজ করতেছি। এগুলো সব আমরা পরবর্তীতে দেখবো। ঠিক একই পরিমাণ শক্তি ওর মধ্যে বিভব শক্তি আকারে জমা হচ্ছে, যার কারণে ও এই শক্তিকে কাজে লাগিয়ে আগের অবস্থায় ফিরে আসতে সক্ষম। এবং কি হয়, সাম্যাবস্থায় আস্তে আস্তে ওর একটা ভেলোসিটি থাকে, সেই গতি জড়তার কারণে সেখানে থেমে না গিয়ে আবার পেছনের দিকে, মানে তখন আমি করছিলাম প্রসারণ, তখন হয়ে যাবে সংকোচন। সো পরবর্তীতে এটা অ্যাকচুয়ালি সরল ছন্দিতে স্পন্দন হতে থাকে, সেটা ভিন্ন টপিক। আর আমরা যদি কোনো একটা তারকে, আমরা ধরলাম রাবারের কোনো একটা তার বা ইস্পাতের তার, সেটার প্রান্তে যদি কোনো ভরযুক্ত করে দিই বা কোনো বল প্রয়োগ করে সেটাকে টানি তাহলে তারটার অবভিয়াসলি প্রসারণ হবে। এক্ষেত্রেও তার যে স্থিতিস্থাপক বল, সেই বলের কারণে সে আগের অবস্থায় ফিরে যাবে। অথবা আমি এভাবে চিন্তা করতে পারি, আমি ওকে প্রসারণের কারণে ওর মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা হয়েছিল সেই শক্তি দিয়েই ও সমপরিমাণ কাজ করে আগের অবস্থায় ফিরে যেতে পারতেছে। তাহলে বিভব শক্তি আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা যদি একটা জেনারেল ওয়ে বের করতে চাই বা জেনারেল একটা ফর্মুলা বের করতে চাই যেটা আমাদের সকল কেসে খাটবে, তাহলে সেটা এইরকম যে আমরা যদি খেয়াল করি প্রতি ক্ষেত্রে আমরা সংরক্ষণশীল বল বা কনজারভেটিভ ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক করতেছি। এখন আবার প্রশ্ন চলে আসে, সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়? সংরক্ষণশীল বল বলতে আসলে বোঝায় যেই ধরনের বল দ্বারা আমাদের কৃত কাজ যে কোনো একটা চক্রে শূন্য হয়। যেমন আমি যদি একটা বস্তুকে এরকম বিভিন্ন একটা পাথে নিয়ে যে আবার সেই আদি অবস্থানে ফিরে আসি, তাহলে অভিকর্ষ বলের এগেইনস্টে আমি যে বাহ্যিক বল দিয়েছি সেই বল দ্বারা আমার কৃতকাজ কত হবে? শূন্য। এবং আমি যদি অভিকর্ষ বল দ্বারা কৃতকাজটা বের করি পুরো পাথ শেষে, দেখা যাবে সেটা আসতেছে শূন্য। অর্থাৎ পুরো চক্রে কৃতকাজটা আসে শূন্য। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ কখনো গতিপথের উপর নির্ভর করে না, নির্ভর করে আদি এবং শেষ অবস্থানের উপর। এই কারণেই আমরা যখন একটা বস্তুকে একটু আগে যে এইচ হাইটে নিয়ে গেছিলাম, আমি যদি একটা আনত তল দিয়ে সেই একই কাজটা করতাম, বস্তুটাকে আমি এই এইচ হাইটে নিয়ে যাব, যে আনত তলের উচ্চতা আমি ধরে নিলাম এইচ, আমি এ পয়েন্টের নাম দিতেছি এ, এটা বি, এটা সি। আমি কিন্তু চাইলে এ থেকে বিতে নিতে পারি, দেন বি থেকে সিতে নিতে পারি, এটা একটা ওয়ে হতে পারে। আর আমি চাইলে ডিরেক্ট এ থেকে সিতে নিতে পারি। তাহলে আমার দুইটা ওয়ে, একটা হচ্ছে ডিরেক্ট এ থেকে সি, আর একটা হতে পারে আমি আগে এ থেকে বিতে যাব, দেন বি থেকে আমি আবার সিতে মুভ করব। আমার আদি আর শেষ অবস্থান কিন্তু সেই এ আর সি বিন্দু, এবং দুই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কৃত কাজটা আসবে এমজিএইচ। সো অভিকর্ষ বল এক ধরনের সংরক্ষণশীল বল।
তাহলে আমরা সংরক্ষণশীল বল বলতে কি বোঝায় সেটা বুঝে গেছি। সংরক্ষণশীল বলের উদাহরণ হতে পারে এরকম অভিকর্ষ বল বা মহাকর্ষ বল, স্প্রিংয়ের প্রত্যয়নী বল, স্থিতিস্থাপক বল, অথবা আমরা চার্জের ক্ষেত্রে যে স্থির তড়িৎ বল দেখি সেগুলো সব সংরক্ষণশীল বলের উদাহরণ। তাহলে বিভব শক্তির যে জেনারেল ফর্মুলাটা আমরা দাঁড় করাতে চাচ্ছি সেটা এরকম হতে পারে যে আমরা অলওয়েজ সংরক্ষণশীল বলের এগেইনস্টে ওয়ার্ক করতেছি। তাহলে আমাদের বিভব শক্তি হবে এইরকমই যে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য আমরা বাহ্যিক বল দ্বারা সংরক্ষণশীল বলের বিপরীতে যে পরিমাণ কাজ করতেছি সেটাই বস্তুর মধ্যে একটা শক্তি আকারে জমা হয়, এটাকে আমরা বলি বিভব শক্তি। ঠিক আছে, এখন এখানে একটা ক্ষুদ্র বিচারে একটা ভুল আছে আসলে, যে আমরা কখনো বিভব শক্তির অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি না, আমরা অ্যাকচুয়ালি বিভব শক্তির পরিবর্তনটা বের করতে পারি। যেমন আমি এই স্প্রিংটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে গেছি, আমি এই দুই অবস্থানের পরিবর্তনটা শুধু ক্যালকুলেট করতে পারবো। সো আলটিমেটলি আমাদের জেনারেল ফর্মুলাটা এরকম দাঁড়াইলো যে আমি যদি বিভব শক্তির পরিবর্তন বের করতে চাই, আমি ইউ দ্বারা ডিনোট করতেছি বিভব শক্তিকে, আমার ফাইনাল বিভব শক্তি বা শেষ অবস্থান বিভব শক্তি যদি ইউ এফ হয় এবং ইনিশিয়ালটা যদি ইউ আই হয়, তাহলে এই পরিবর্তনটাই হবে আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল এজেন্ট, আমরা যে বাহ্যিক বল দ্বারা কাজ করতেছি এক্সটার্নাল এজেন্ট। অথবা আমরা কিন্তু আরেকভাবে চিন্তা করতে পারি, আমি যে বললাম আমরা সবসময় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বলের বিপরীতে বা এগেইনস্টে কাজ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স বের করি, সেভাবে আমরা বিভব শক্তিকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের জেনারেল একটা ফর্মুলা আমরা দাঁড় করে ফেললাম যে কোনো ক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তন যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট করব বা নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স করব, তাহলে যে কোনো কেসে আমরা বিভব শক্তি বের করতে পারবো। তাহলে চলো এখন আমরা সবাই বিভিন্ন কেসে বিভব শক্তি কীভাবে ক্যালকুলেট করতে হয় বা একটু আগে আমরা দেখলাম এক্ষেত্রে mgh, এক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার, এবং এই ক্ষেত্রে কী হবে কয়েকটা কেসে একটু আমরা যে ফর্মুলাটা দাঁড় করাইলাম বা জেনারেল ফর্মটা দাঁড় করাইছি এর মাধ্যমে বিভব শক্তি ক্যালকুলেট করে দেখি। আমরা অভিকর্ষীয় বিভব শক্তি ক্যালকুলেট করার জন্য এনভারের এই বস্তুটাকে এই দালানের উপরে আমরা ধরে নিলাম এই সাইডের একটা দালান এই দালানের উপরে নিয়ে যাব। এখন এই ক্ষেত্রে আমরা বস্তুটাকে সমবেগে উপরের দিকে নিয়ে যাব, কেননা যদি সমবেগে না নেই, বেগের যদি পরিবর্তন আসে তাহলে কিন্তু পুরো পথ জুড়ে গতিশক্তিরও একটা ক্যালকুলেশন করা লাগবে। আমরা চাচ্ছি শুধুমাত্র এক্ষেত্রে বিভব শক্তিটা বের করতে, এই জন্য গতিশক্তিটাকে ইগনোর করার জন্য আমরা পুরো পথ জুড়ে সমবেগে নিয়ে যাব বস্তুটাকে। এখন যেহেতু অভিকর্ষ বল বস্তুটাকে নিচের দিকে এমজি ফোর্সে টানতেছে, আমাদেরকে উপরে ওঠানোর জন্য অবশ্যই এর এগেইনস্টে একটা ফোর্স দিতে হবে। আমরা ধরে নিলাম সেই বলটা হচ্ছে কি এফ। এখন যেহেতু বস্তুটা স্থির, ইনিশিয়ালি আমি কি করব যে এফ বলটা আমার হবে এমজি থেকে একটু বড়, তাহলে কি হবে নেট এক্সেলারেশনটা আসবে উপরের দিকে, যেহেতু নেট বলটা উপরের দিকে, তার জন্য বস্তু একটা বেগ পাবে। কিন্তু এই যে আমি বেশি পরিমাণ বল দিব এমজি থেকে, এটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য দিব, বা আমরা বলতে পারি এক্ষেত্রে টিটা টেন্স টু 0। যখনই ওর এক্সেলারেশন পাবে বা একটা বেগ পেয়ে যাবে, ওই মুহূর্তে আমরা বাকিটা পথ জুড়ে এফ ইকুয়ালস টু এমজি অ্যাপ্লাই করি। এফ ইকুয়ালস টু এমজি অ্যাপ্লাই করলে কি হবে যে উপর আর নিচে বল সমান, অর্থাৎ নেট কোনো বল নেই, নেট কোনো অ্যাক্সেলারেশন নেই। আর অ্যাক্সেলারেশন শূন্য মানে কিন্তু বস্তু স্থির থাকবে না, অ্যাক্সেলারেশন শূন্য মানে দুটো কেস হতে পারে, স্থির বস্তু স্থির থাকতো আর সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে, অর্থাৎ তার যে গতি জড়তা ছিল তার জন্য সে সমবেগে উপরের দিকে যেতে থাকবে। এক্ষেত্রে a0 হওয়ার কারণে সে v বেগে উপরের দিকে উঠতে থাকবে। তো আমাদের এক্ষেত্রে আর গতিশক্তির ক্যালকুলেশনটা করা লাগবে না এবং আমরা বিভব শক্তির মানটা বের করতে পারবো। তাহলে আমরা বিভব শক্তির যে জেনারেল ফর্মুলাটা দাঁড় করাইছিলাম সেটা এরকম ছিল যে আমাদের বিভব শক্তির পরিবর্তন হবে ফাইনাল পয়েন্টের বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বিভব শক্তি, সেটা হবে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। এক্ষেত্রে আমাদের এক্সটার্নাল এজেন্টের ফোর্সটাই তো এফ, সেটাই হচ্ছে কি আমাদের এই এফ। আর এই ক্ষেত্রে আমরা এফ এস কস থিটা ডিরেক্ট কেন লিখে দিতে পারবো, কারণ এই ক্ষেত্রে আমরা সমবল দ্বারা কৃতকাজ বের করতেছি। এফ বলটা যেহেতু পুরো পথ জুড়ে ধ্রুব, তাই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এফ এস কস থিটা করতে পারি। আর আমরা দেখতে পাচ্ছি যে সরণটা এইচ এবং এফ একই দিকে থেকে কস 0 মান 1 চলে আসবে, তার জন্য আমরা ডিরেক্ট লিখে দিতে পারি এফ ইন্টু এইচ, আর কস 0 মান তো 1। আর এফ এর ভ্যালুটাই আমরা দেখলাম যে আমরা এমজি সমপরিমাণ বল অ্যাপ্লাই করছিলাম, তার জন্য চলে আসবে এমজিএইচ। এখন আমরা করি কি, যে ইনিশিয়ালি বস্তুটা যে পয়েন্টে ছিল এই ভূমিতে বা দালানের নিচের এই পয়েন্টটাতে, সেখানে আমরা ধরে নিই ইনিশিয়াল যে এনার্জিটা ছিল সেটা ছিল 0। সো এই এনার্জিটাকে 0 বলে দেওয়ার কারণে আমরা ফাইনাল এনার্জি পেয়ে যাই mgh। সো আলটিমেটলি আমরা কিন্তু পরিবর্তনটা বের করতে পারছি, কিন্তু ওই যে আমরা যেই পয়েন্টের রেসপেক্টে করছি, এটাকে রেফারেন্স ধরে করছি, সেখানে পোটেনশিয়াল এনার্জিটা আমরা 0 অ্যাজিউম করি, তার কারণে ফাইনাল পয়েন্টে হয়ে যায় mgh। এই সেম কাজটা আমরা কিন্তু কনজারভেটিভ ফোর্স দ্বারা বের করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি দাঁড়াইতো, সেই বিভব শক্তির যে পরিবর্তন সেটা হবে নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ফোর্স কে, আমাদের অভিকর্ষ বল অর্থাৎ mg, সেই নেগেটিভ দিয়ে আমি mg দিলাম,
আর mg এবং h এই দুটো মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে cos 180 হবে, cos 180 ভ্যালু যেহেতু -1, তো আমি -1 ডিরেক্ট বসায় দিচ্ছি। তো এখান থেকে আলটিমেটলি mg চলে আসবে। তো আমরা যেই প্রসিডিউরে করি না কেন আমাদের আলটিমেট আনসার mg আসবে। ওই যে u1 কে আমরা 0 অ্যাজিউম করে নিয়েছি, সো এখান থেকে আমাদের বিভব শক্তির ক্যালকুলেশন চলে আসে mgh। এভাবেই আমরা অভিকর্ষীয় বিভব শক্তি যে কোনো কেসে বলে দিতে পারি যতটুকু হাইট উঠবে mg ইনটু সেই হাইটটাই, বা ভরকেন্দ্রের সরণটা। অন্যান্য কেসে যখন আমাদের সুষম একটা বস্তু নিয়ে আমরা কল্পনা করি, এক্ষেত্রে আমরা বিন্দু বস্তু চিন্তা করে নিয়েছি আর কি। আর এবার আমরা তাহলে স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তিটা ক্যালকুলেট করি। আচ্ছা, এই স্প্রিংটাকে আমরা তার সাম্যাবস্থান থেকে সামনের দিকে প্রসারণ করলাম। এই জন্য আমাদেরকে অবশ্যই বাহ্যিক একটা বল প্রয়োগ করতে হয়েছে। আমরা ধরলাম এটাই আমাদের সেই এক্সটার্নাল ফোর্স। আর আমরা জানি স্প্রিং এর স্থিতিস্থাপক ধর্মের কারণে এর অপোজিটে ওর যে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স সেটা তৈরি হবে। আমি ওটাকে এফএস দ্বারা ডিনোট করলাম। এন্ড স্প্রিং এর ক্ষেত্রে যে বলটা, এখানে কিন্তু ধ্রুব বল না। স্প্রিং এর বলটার যে আমরা ফর্মুলা জানি F = kx, আমি এখানে কোনো ডাইরেকশন নেই তাই মাইনাস দিলাম না। এক্ষেত্রে কিন্তু এফটা সরাসরি সরণের সাথে সমানুপাতিক, সাম্যাবস্থা থেকে সরণের সাথে। তো যত আমরা সরণ করব ফোর্সের ভ্যালুটা তত বাড়তে থাকবে। সো এই ক্ষেত্রে বলটা কিন্তু ধ্রুব বল না। এই জন্য এই ক্ষেত্রে যদি আমরা কৃতকাজ বের করতে চাই, বা আমরা চাই আমি যে স্প্রিংটাকে ওর সাম্যাবস্থান থেকে এই অবস্থানে নিয়ে গেছি, এতটুকুতে ওর মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে, বা বিভব শক্তির পরিবর্তন যদি আমরা বের করতে চাইতাম, যেমন ফাইনাল পজিশনে বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল পজিশনে বিভব শক্তি, সেটা হবে আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। আমরা এক্সটার্নাল এজেন্টের মাধ্যমে প্রথমে করতেছি। এখন বলটা যেহেতু সুষম না, আমাদের এক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে। অর্থাৎ আমাদের ধরতে হবে এফ ডিএক্স। আমরা যদি দেখি যে এক্সটার্নাল ফোর্সটা যেদিকে, ডিসপ্লেসমেন্ট বা সরণটা কিন্তু ঠিক একই দিকে হয়েছে। তো দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখতাম এফ ডট ডিএক্স, এটা আসলে আমাদের ডিডব্লিউ ধরতে হতো। এক্সটার্নাল ওয়ার্কটা টোটাল বের করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। সো এই দুইটার মধ্যে ডট গুণফল করলে ওই cos 0 চলে আসতো, cos 0 এর মান তো 1, সো আলটিমেটলি এফ ডিএক্স চলে আসতো ডিডব্লিউ। পুরো কাজটার জন্য বা পুরো যে এই বিভব শক্তির পরিবর্তন, তার জন্য আমাদের বোথ সাইডে ইন্টিগ্রেট করতে হতো আর কি। ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, আমরা এফ এর ভ্যালুটা যদি এখান থেকে বসাই কে ইনটু এক্স ডিএক্স, আর আমাদের এখন লিমিট বসাইতে হবে। আমরা ইনিশিয়ালি এক্স এর রেসপেক্টে আমরা লিমিটটা বসাবো। ইনিশিয়ালি কিন্তু কোনো সরণ ছিল না, সাম্যাবস্থা থেকে সরণটা ছিল 0। সো আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে, এবং লাস্টে সর্বশেষে এক্স পরিমাণ সরণ হয়েছে এক্স পর্যন্ত। আর আমরা টোটাল যে ওয়ার্ক ডান সেটা পেয়ে যাচ্ছি, কেটা তো বাইরে চলে আসে কনস্ট্যান্ট, আর এক্স এ করলে চলে আসবে x²/2, লিমিট অ্যাপ্লাই করে দিলে x²/2 2ই থাকবে। সো আলটিমেটলি এখানে আমাদের বিভব শক্তির পরিবর্তনটা চলে আসতেছে হাফ kx²। এবং এক্ষেত্রে আমরা ওই যে ওরকম ভাবে ধরে নিব ইনিশিয়াল যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা 0, তার কারণে আমাদের যে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এটার ফর্মুলাটা দাঁড়াবে হাফ kx², যেটা আমরা সবসময় ফর্মুলাটা ইউজ করি এই আর কি। এবং সেম প্রসিডিওরটা আমরা এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্কের মাধ্যমে না করে কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডানও বের করতে পারতাম। এক্ষেত্রে কনজারভেটিভ ফোর্সটাকে আমাদের স্প্রিং এর যে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, সেটাই ওর মাধ্যমে করতে আসলে ওর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণটা 180 চলে আসতো, তার কারণে সামনে আরেকটা মাইনাস আসতো, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। আলটিমেটলি ফর্মুলা এটাই দাঁড়াইতো। আমরা যে কোনো প্রসিডিওরে এভাবে করতে পারবো। ধ্রুব বল থাকলে তো ডিরেক্ট ইন্টিগ্রেশন আর করা লাগতেছে না, ডিরেক্ট হয়ে যাচ্ছে। আর ধ্রুব বল না হলে আমাদের এভাবে ইন্টিগ্রেট করে করতে হবে। আমরা পরের একটা কেসে চলে যাই। তড়িৎ বিভব শক্তি বা দুইটা চার্জ পার্টিকেল যদি পরস্পর একসাথে একটা সিস্টেম হয়, ওই সিস্টেমটার বিভব শক্তি কত হবে সেটা এখন আমরা ক্যালকুলেট করব। এই জন্য প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের Q1 একটা চার্জ আছে, Q2 আর একটা চার্জ, এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ইনিশিয়ালি ছিল। আমি করব কি, Q1 কে তার পজিশনে ফিক্সড রেখে Q2 কে আমি আরেকটু ডান দিকে নিয়ে গেলাম, এবং এই ক্ষেত্রে বিভব শক্তির পরিবর্তনটা কতটুকু হয় সেটা একটু ক্যালকুলেট করার আমরা চেষ্টা করি। ওখান থেকে ধীরে ধীরে আমরা পরে পুরো সিস্টেমটা তড়িৎ বিভব শক্তি বের করতে পারবো। তাহলে যেহেতু পজিটিভ পরস্পরকে রিপেল করবে, বা লাইক চার্জেস পরস্পরকে কি করে, রিপেল করে, বিকর্ষণ করে, এই জন্য চার্জটা ডান দিকে অগ্রসর হওয়া শুরু করবে। অর্থাৎ এক্ষেত্রে যে স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে ডান দিকে। এখন আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে এই ক্ষেত্রে আমরা গতিশক্তির ক্যালকুলেশনটা করতে চাচ্ছি না, শুধুমাত্র বিভব শক্তির পরিবর্তন বের করতে চাই দেখে পুরো পথে আমরা চার্জটাকে সমবেগে নিব। এই জন্য আমাদের নিট বল শূন্য করতে হবে। নিট বল শূন্য করার জন্য আমরা সেই স্থির তড়িৎ বলের এক্সাক্ট অপোজিটে বাহ্যিক একটা বল দিয়ে দিব, এবং সেটা হবে সমমানের। এবং দুইটা বল যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, নিট কোনো বল থাকবে না, নিট কোনো অ্যাক্সেলারেশন নেই, যার জন্য বস্তুটা তার গতি জড়তার জন্য সমবেগে চলতে থাকবে। ইনিশিয়ালি ওই যে হয়তো নিট বল, আমি এই বাহ্যিক যে বলটা সেটা একটু কম দিছিলাম, নিট একটা বল ছিল ডান দিকে, তার জন্য ইনিশিয়ালি একটা বেগ প্রাপ্ত হয়েছে। বাকি পুরো পথ জুড়ে যাতে বলটা সমান হয় এবং সে সমবেগে চলবে। ইনিশিয়ালি যে বেগটা প্রাপ্ত হয় ওই সময় কিন্তু যে নিট বলটা কাজ করে সেটা খুবই কম সময়ের জন্য, টেন্স টু জিরোর জন্য।
ইভেন স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যে বের করলাম ওই ক্ষেত্রে আমি আলাদা করে বলতে ভুলে গেছি, ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে বাহ্যিক এজেন্টের বল এবং স্প্রিংয়ের যে রিস্টোরিং ফোর্স, দুইটা ফোর্সকে সমান হতে হবে, যাতে স্প্রিংটাকে বা ব্লক সহ স্প্রিংটাকে আমি সমবেগে অগ্রসর হই ওইটাকে নিয়ে, তাহলে গতিশক্তিটা আবার ক্যালকুলেশন করতে হবে যাতে সমবেগে নিতে পারি, এই জন্য গতিশক্তিটাকে ইগনোর করার জন্য সমবেগে নেওয়া হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি কাজটাকে বের করতে চাই বা বিভব শক্তির পরিবর্তন কত হয়েছে সেটা বের করতে চাই, আমাদের যে ফর্মুলা ছিল যে বিভব শক্তির পরিবর্তন বা ইউএফ মাইনাস ইউআই, সেটা হবে হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। সো আমি এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানটা যদি বের করি, যেহেতু এটা একটা ভেরিয়েবল ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকচুয়ালি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে এবং এখানে ক্রমাগত ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, তো আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আমি একবারই তাহলে লিখে দিতেছি ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। আমি ধরে নিলাম যে এই পজিশন আছে মধ্যবর্তী যে কোনো একটা পজিশন, এখান থেকে সামান্য ডিস্টেন্স যাবে ডিএক্স, সেটা এই ডিএক্স। এই দুটার মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, পরস্পর এক্সাক্ট অপোজিটে আছে। সো cos 180 করলে -1 চলে আসবে, আর এফ এর ভ্যালুটা আমি যদি বসাই দিই, আমি 9 × 10⁻9 কে কে লিখতেছি আর কি, ডিভাইডেড বাই এক্ষেত্রে বর্তমানে মনে করলাম যে Q1 থেকে Q2 x ডিসটেন্সে আছে, তো ডিভাইড বাই x² dx। এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। আমরা যদি লিমিটটা অ্যাপ্লাই করতে চাই, ইনিশিয়ালি ওরা ছিল x1 x ইনিশিয়াল ডিসটেন্সে, আর ফাইনালি আমি ধরলাম যে x ফাইনাল, সো লিমিটটা আমার হবে x ইনিশিয়াল থেকে x ফাইনাল। সো এই চার্জটাকে এখান থেকে এখানে নিতে কতটুকু বিভব শক্তির পরিবর্তন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতেছি। কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসে, k Q1 Qটা একটা -1 ছিল, আর 1/x² কে করলে আসবে -1/x, আর আমাদের এখানে x ইনিশিয়াল x ফাইনাল ছিল। আমরা যদি এখন লিমিটটা বসাই দিই, সিম্পলি আমাদের ফাইনাল লাইনে এরকম চলে আসবে যে UF মাইনাস UI ইকুয়ালস টু k Q1 Q2 ইন্টু 1/x ফাইনাল মাইনাস 1/x ইনিশিয়াল। তাহলে এই চার্জ পার্টিকেলটা বা কিউটাকে তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিলে এতটুকু বিভব শক্তির পরিবর্তন হয়। একই কাজ কিন্তু আমরা কনজারভেটিভ ফোর্স দ্বারা করতে পারতাম। এক্ষেত্রে কনজারভেটিভ ফোর্সটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সো নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, সেটাও করা যেত এবং আলটিমেট রেজাল্ট এটাই আসতো। এখন দুইটা চার্জ পার্টিকেল যদি একসাথে থাকে, এই সিস্টেমটা তড়িৎ বিভব শক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এইভাবেই ডিফাইন্ড যে আমি ধরলাম বর্তমানে এরা একসাথে নাই, দুজনে একে অপর থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, দুইজনকে একসাথে আনতে আমার কি পরিমাণ কাজ করতে হবে সেটাই ওই সিস্টেমের মধ্যে বিভব শক্তি আকারে জমা থাকবে। তাহলে ওরা যখন একসাথে নাই, ওরা অ্যাকচুয়ালি পরস্পর থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। আমি এভাবে চিন্তা করতে পারি যে Q1 চার্জটা আছে, বর্তমানে ওর আশেপাশে কেউ নাই, Q2 আছে ইনফাইনাইট ডিস্টেন্সে, আমি ইনফাইনাইট থেকে ওকে এখন বর্তমানে x ডিস্টেন্সে আমি আনতে চাচ্ছি। তাহলে আমার ফাইনাল ডেস্টিনেশনটা বা ফাইনাল যে সরণটা সেটা হবে x, আর শুরুতে কোথায় ছিল ইনফাইনাইটে, তো এখানে যদি ইনফাইনাইট বসাই দিই সেটা 0 চলে আসবে। তো ওই ফর্মুলাই এবং ইনিশিয়ালি যে ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল ওইখানে বিভব শক্তিটাকে ধরা হয় 0। সো ওইটাকে যদি আমরা 0 অ্যাপ্লাই করে দিই, সো আলটিমেটলি আমাদের পুরো সিস্টেমের যে বিভব শক্তি সেটা এইভাবে ধরা হয় যে u ইকুয়ালস টু k Q1 Q2 ডিভাইড বাই বর্তমান যদি x ডিস্টেন্স হয় এইভাবে দুইটা চার্জ পার্টিকেল থাকলে তাদের মধ্যবর্তী, তারা যদি মধ্যবর্তীতে তাদের মধ্যবর্তী দূরত্ব x মিটার হয়, তাহলে তাদের ইলেকট্রিক পোটেনশিয়াল এটা হবে। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে একটা ছোট্ট অবজারভেশন দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমরা জানি চার্জের মান একটা স্কেলার রাশিতে আমাদের প্লাস মাইনাস অনুযায়ী বসাইতে হবে, প্লাস চার্জকে প্লাস অনুযায়ী বসাইতে হবে, মাইনাসকে মাইনাস অনুযায়ী বসাইতে হবে, কারণ প্লাস মাইনাসের এখানে একটা সিগনিফিকেন্স আছে। দুইটা যদি সেম চার্জেস হয় তখন কি হবে, চার্জ দুটা গুণফল করে পজিটিভ একটা আনসার আসবে। সো লাইক চার্জেসের ক্ষেত্রে পোটেনশিয়াল যে আসবে ওই দুইটা চার্জের অলওয়েজ আসবে গ্রেটার দেন 0, আর আনলাইকের ক্ষেত্রে এক্সাক্ট অপোজিটটা লেস দেন 0। এখন কোনটা কি মিন করে? আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশনটা এইভাবে বলছি যে দুইটা চার্জ পার্টিকেলকে ইনফাইনাইট ডিস্টেন্সের উপর প্রথমে ছিল, ওই দুইটাকে একটা ডিস্টেন্সে আমরা আনছি এই সিস্টেমটাকে ক্রিয়েট করতে, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, বাহ্যিক এজেন্টকে করতে হয়েছে, সেই পরিমাণ শক্তি ওর মধ্যে ওই সিস্টেমটার মধ্যে পোটেনশিয়াল হিসেবে জমা থাকে। আমাদের বাহ্যিকভাবে করতে হয়। তো ইউ যখন পজিটিভ, এটা অ্যাকচুয়ালি মিন করে যে আমাদেরকে বাইরে থেকে কাজ করতে হয়েছে ওই দুইটা চার্জকে আনতে হলে। এবং একটু চিন্তা করে দেখি তো, প্লাস এবং প্লাস বা মাইনাস মাইনাস যদি দুইটা চার্জ হতো, পরস্পরকে রিপেল করতো, দুটাকে একটা ডিস্টেন্স এনে রাখার জন্য আমাদেরকেই বাইরে থেকে কাজ করতে হতো। কিন্তু উল্টা ক্ষেত্রে যখন আমাদের পোটেনশিয়ালটা নেগেটিভ আসতেছে, এটা মিন করতেছে অ্যাকচুয়ালি কনজারভেটিভ ফোর্সটাই কাজ করতেছে, অর্থাৎ আমাদেরকে বাহ্যিক কোনো কাজ করতে হচ্ছে না। এটা কিরকম যে প্লাস এবং মাইনাস পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, সেটা তো নিজের থেকে নিজেদের দিকে আসতে চাবে। সো এই ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে বা স্থির তড়িৎ বলের কারণে এরা পরস্পরের দিকে আকৃষ্ট হবে, সেই বলে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কাজটা করে দিচ্ছে। সো নেগেটিভ পোটেনশিয়াল দ্বারা ওইটাই মিন হয়, আর পজিটিভ পোটেনশিয়াল দ্বারা এটা মিন হয় যে আমাদেরকে বাহ্যিকভাবে কাজটা করতে হচ্ছে। সো এই ছোট্ট একটা অবজারভেশন ছিল আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে। সো এই যে জেনারেল আইডিয়াটা বা জেনারেল ফর্মটা আমরা দাঁড় করাইছি, বিভব শক্তির পরিবর্তন হবে নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স অথবা ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট,
এটা প্রত্যেকটা কেসে খাটবে। এবং এইভাবে আমরা যে কোনো ক্ষেত্রে যত ধরনের জায়গায় আমরা পোটেনশিয়াল বের করছি, আমরা তো কমন ফর্মুলাগুলো মুখস্থ রাখি, এগুলো আমাদের ডিরেক্ট এক্সামে বসায় দিতে হয়, সেগুলো তো আমরা আলটিমেটলি মুখস্থ রাখবোই। বাট আমাদের যদি নর্মাল একটা অজানা কেসে দিয়ে দেয় বিভব শক্তির পরিবর্তন বের করতে অবস্থা পরিবর্তনের পরে, যে আগে একটা ইনিশিয়াল এরকম ফেজে ছিল, এখন এখানে নিয়ে গেছে, এক্ষেত্রে আমাদের বিভব শক্তির বা পোটেনশিয়ালের ডিফারেন্সটা বের করতে হবে, তখন কিন্তু আমরা এই প্রসিডিওরে যে বের করতে পারবো। এটাই অ্যাকচুয়াল বেসিকটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখছো তোমরা, আর ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমাদেরকে। আর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।